আকাশের বুক চিরে নামা অঝোর ধারার বৃষ্টি আর মাটির সোদা গন্ধে যখন চারপাশ দিশেহারা, তখন এক চিলতে আশ্রয়ের খোঁজে শুরু হলো এক পাহাড় সমান লড়াই। প্রকৃতি যেন আজ নিষ্ঠুর হয়ে মানুষের অহংকার ভেঙে গুঁড়িয়ে দিয়ে সবাইকে এক সুতোয় বাঁধার পণ করেছে। প্রধান সাহেব, গত ৩ দিন ধরে চলা এই টানা বৃষ্টিতে আমার ছোট কুড়ে ঘরটা একদম নড়বড়ে হয়ে গেছে। ঘরের একদিকে দেওয়াল ধসে পড়ার মতো অবস্থা। আমার ছোট বাচ্চাটা আর ওর মা খুব ভয়ে আছে। দয়া করে কয়েকটা দিনের জন্য আমাদের আপনার বাড়ির বারান্দায় একটু আশ্রয় দেবেন। রহিম, তুই কি পাগল হয়েছিস? আমার বাড়ি কি তোদের মতো গরিব দুঃখীদের থাকার সরাইখানা নাকি, যে যখন খুশি চলে আসবি? এই প্রাসাদের মতো বাড়িতে তোদের জায়গা দিলে আমার বংশের সম্মান থাকবে কোথায়? যা এখান থেকে, নিজের ব্যবস্থা নিজে কর। আপনি আমাদের গ্রামের অভিভাবক। এই বিপদের দিনে আপনার কাছে না এলে আমরা আর কার কাছে যাব? আমি কথা দিচ্ছি, বৃষ্টি একটু কমলেই আমি দিনমজুরের কাজ করে ঘরটা ঠিক করে নেব এবং সাথে সাথে চলে যাব। শুধু আমার বাচ্চাটার মুখের দিকে চেয়ে এই কটা দিন আমাদের তাড়িয়ে দেবেন না। তোর বাচ্চার দায় কি আমার নাকি? ঘর ভাঙলে তুই ঠিক করবি, সেখানে আমার মাথা ঘামানোর কি আছে? আমার ঘর কি আশ্রয়স্থল যে তোদের সবাইকে এখানে ঢুকিয়ে নেব? খবরদার, আর একটা পাও সামনে বাড়াবি না। মানুষের বিপদ তো বলে কয়ে আসে না প্রধান সাহেব। আজ আমার উপর দিয়ে ঝড় যাচ্ছে বলে কি আমি মানুষ নই? আপনি অনেক বিত্তশালী, আপনার অনেকগুলো ঘর খালি পড়ে আছে, সেখান থেকে একটা কোণ দিলেই আমাদের জীবনটা বেঁচে যেত। দয়া করে এত নিষ্ঠুর হবেন না, ওপরওয়ালা সব দেখছেন। আমাকে নীতিকথা শেখাতে আসিস না রহিম। তোদের মতো অলস লোকগুলো সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে চায়। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, ছাতা ধরে বসে থাকগে, যা, আমার সময় নষ্ট করিস না। রিনা, ভাগ্য আমাদের সহায় নেই। গ্রাম প্রধানের কাছে অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু উনি আমাদের একটুও জায়গা দিলেন না। উল্টো অনেক অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের মতো গরিবের জীবনের দাম উনার কাছে এক কানাকড়িও নেই। তুমি কি বলছো এগুলো? প্রধান সাহেব এমন কাজ করতে পারলেন? আমি ভেবেছিলাম উনি আমাদের গ্রামের অভিভাবক। বিপদে অন্তত আমাদের ছোট মেয়েটার কথা ভেবে একটু দয়া করবেন। এখন এই ঝড়ের রাতে ভাঙা ঘর নিয়ে আমরা কোথায় দাঁড়াব? ওনার মন পাথরের চেয়েও শক্ত, রিনা। স্পষ্ট বলে দিলেন ওনার বাড়ি কোনো আশ্রয়স্থল নয়। এমনকি আমাদের নোংরা বলে গালি দিতেও দ্বিধাবোধ করেননি। আমি নিজের জন্য নয়, শুধু তোমাদের নিরাপত্তার জন্য ওনার হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু কাজ হল না। এখন আমরা কি করব? বাইরে বৃষ্টির যে বেগ, যে কোনো সময় ঘরের চাল উড়ে যেতে পারে বা দেয়াল ধসে পড়তে পারে। আমাদের দুধের শিশুটা ঠান্ডায় কাঁপছে। ওর যদি কিছু হয়ে যায়, তবে আমরা কার মুখ চেয়ে বাঁচব? তুমি চিন্তা করো না, রিনা। আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। গ্রাম প্রধান আশ্রয় না দিলে কি হয়েছে? আমি একটা উপায় বের করেছি। জঙ্গলের পাশে ওই যে বড় পাহাড়ের গুহাটা আছে, আমরা আজ রাতেই সেখানে চলে যাব। ওটার পাথর অনেক মজবুত, বৃষ্টির পানি সেখানে আমাদের ছুঁতে পারবে না। কিন্তু ওই জঙ্গলে তো অনেক বিপদ থাকতে পারে। অন্ধকারে সাপখোপ বা বন্য পশুর ভয় আছে না? আর এই টুকু মেয়েকে নিয়ে ওই গভীর গুহায় রাত কাটানো কি ঠিক হবে? আমার খুব ভয় লাগছে রহিম। এখানে থেকে দেওয়াল চাপা পড়ে মরার চেয়ে ওখানে যাওয়া অনেক ভালো। আমি সাথে দা আর টর্চ নিয়ে নেব, আর গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখব, যাতে কোনো জন্তু কাছে না আসে। এছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, রিনা। তুমি ঠিকই বলেছ। প্রকৃতির সাথে যুদ্ধ করা ছাড়া আমাদের আর উপায় নেই। মানুষের চেয়ে বনের পশুও হয়তো ভালো হতে পারে। অন্তত তারা তো মানুষের মতো এভাবে অপমান করে তাড়িয়ে দেয় না। তুমি গোছগাছ করো। রিনা আপা, বাড়িতে আর টিকে থাকতে পারছি না। ঘরের বাঁদিকের খুঁটিটা মটমট করে শব্দ করছে। মনে হয় আজ রাতেই পুরো ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়বে। কোলের বাচ্চাটাকে নিয়ে এই তুফানের মধ্যে আমি কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের কি কোনো বাঁচার উপায় নেই? শান্ত হা মিনা, ভয় পাস না। আমাদের অবস্থাও তোর মতোই। গ্রামপ্রধানের কাছে রহিম গিয়েছিল আশ্রয়ের জন্য, কিন্তু উনি আমাদের কুত্তার মতো তাড়িয়ে দিয়েছেন। মানুষের কাছে আশা করে লাভ নেই রে বোন। আমরা ঠিক করেছি জঙ্গলের ধারের ওই বড় পাহাড়ি গুহাটাতে গিয়ে কয়েকদিন থাকব। চোখ কপালে তুলে জঙ্গলের গুহায় থাকবি? ওটা তো অনেক বিপজ্জনক জায়গা হতে পারে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। গ্রামের অন্য সবার ঘরেও পানি উঠেছে, কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থায় নেই। আমরা কি সত্যিই ওখানে নিরাপদ থাকব আপা? শোন মিনা, ঘরে থেকে মাটির দেওয়াল চাপা পড়ে মরা আর খোলা আকাশের নিচে ভেজার চেয়ে গুহার শক্ত পাথর অনেক নিরাপদ। ওখানে অন্তত বৃষ্টি আমাদের ভেজাতে পারবে না। বৃষ্টি একটু কমলে আমরা সবাই ফিরে এসে ঘরবাড়ি মেরামত করে নেব। এই কটা দিন ওটাই আমাদের শেষ ভরসা।
ঠিক বলেছিস আপা, মরণ তো দুভাবেই হতে পারে, তবে অন্তত একটু মাথা গোজার ঠাঁই তো পাব। আমার স্বামী তো ঘরে বসে শুধু কপাল চাপড়াচ্ছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আমি এখনই গিয়ে ওকে বলি যে তোরা গুহায় যাচ্ছিস, আমরাও তোদের সাথে যাব। হ্যাঁ, তুই জলদি যা, আর তোর স্বামীকে গিয়ে বল সব গোজগাজ করতে, সাথে কিছু শুকনো মুড়িচিলা আর জ্বালানি কাঠ যা পারিস ব্যাগে ভরে নিস। সবাই মিলে একসাথে থাকলে বুনো জানোয়ারের ভয়ও কম লাগবে। আমরা আর আধ ঘন্টার মধ্যেই রওনা দেব। আপা, তোর বুদ্ধিটা না থাকলে আমরা আজ নির্ঘাত জলে ভেসে যেতাম। আমি এখনই গিয়ে ওকে তৈরি হতে বলছি, কিন্তু সাথে করে কি কি নেব বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আতঙ্কে। শুধু কয়েকটা কাপড় আর বাচ্চার দুধের কৌটাটা নিয়ে নি। কাপড় নে, আর তোর স্বামীর দাটা নিতে বলিস, ওটা খুব কাজে লাগবে। ওগো শুনছ, রিনা আপার ঘরের অবস্থাও আমাদের মতোই শোচনীয়, যে কোনো সময় ধসে পড়বে। ওরা ঠিক করেছে জঙ্গল সংলগ্ন ওই বড় পাহাড়ি গুহাটাতে আশ্রয় নেবে, এবং আমাদেরও ওদের সাথে যেতে বলেছে। এখানে বসে থেকে মাটির দেওয়াল চাপা পড়ে মরাচ্ছে, ওখানে যাওয়া কি ভালো হবে না? তুমি কি বলছো মিনা? জঙ্গল মানেই তো হাজারো বিপদ। সেখানে সাপ খোপ আর বন্য জানোয়ারের অভাব নেই। এই বৃষ্টির রাতে অন্ধকারে ওখানে গিয়ে থাকা মানে তো স্বেচ্ছায় বাঘের মুখে পড়া। ঘরের দেওয়াল ভাঙলে হয়তো বাঁচতে পারব, কিন্তু জঙ্গলের জন্তু ধরলে তো নিস্তার নেই। কিন্তু প্রধান সাহেব তো আমাদের তাড়িয়ে দিয়েছেন, গ্রামে আমাদের মাথা গুজার আর কোনো জায়গা নেই। রিনা আপা বলল গুহার পাথর অনেক শক্ত, সেখানে অন্তত বৃষ্টি আমাদের ভেজাতে পারবে না। রহিম ভাই সাথে দা আর আগুন জ্বালাবার ব্যবস্থা নিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে থাকলে জানোয়াররা কাছে আসবে না। এক রাত হলে কথা ছিল, কিন্তু এই টানা বৃষ্টিতে কদিন ওখানে পড়ে থাকতে হবে কে জানে। গুহার ভেতরেও তো বিষাক্ত বিচ্ছু বা সাপ থাকতে পারে। আমার খুব ভয় হচ্ছে মিনা। বাচ্চার কথা ভাবো, ওকে নিয়ে এই ঝড়ের রাতে জঙ্গলে ঢোকা কি ঠিক হবে? ঘরে থাকলে কি বাচ্চাটা নিরাপদ? দেখছ না চাল দিয়ে কিভাবে পানি পড়ছে, বিছানা বালিশ সব ভিজে একাকার। রিনা আপারা সাথে আছে বলেই আমি সাহস পাচ্ছি, অন্তত একা তো থাকব না। ওখানে গেলে আমাদের মতো আরও মানুষ থাকবে, সবাই মিলে একে অপরকে পাহারা দেব। তুমি ঠিকই বলেছ, ঘরের যা অবস্থা তাতে আজ রাত কাটানো অসম্ভব। কিন্তু জঙ্গল তো অনেক গভীর, গুহা পর্যন্ত পৌঁছতেই তো আমাদের জান বেরিয়ে যাবে। কাদা আর পানিতে পিচ্ছিল পথ, তার ওপর যদি গাছ ভেঙে পড়ে তবে তো সব শেষ। ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত। রহিম ভাইরা এখনই রওনা দেবেন, ওনারা বেরিয়ে গেলে আমরা একা হয়ে পড়ব। তুমি জলদি তৈরি হও, কিছু শুকনো খাবার আর তোমার হাতের ওই বড় কাটারিটা সাথে নাও, অন্তত আত্মরক্ষার একটা পথ তো থাকবে। নসিব যা আছে তাই হবে। দেখলে তো শেষ পর্যন্ত কি হল? ঝড়ের এক ঝাপটায় তোমার এই বিশাল অট্টালিকা তাসের ঘরের মতো ধসে পড়ল। আমি তোমাকে বারবার হাত জোর করে বলেছিলাম ওই অভাগা মানুষগুলোকে একটু আশ্রয় দাও, কিন্তু তুমি তো কারোর কথাই শুনলে না। আজ আমরা নিজেরাই গৃহহীন হয়ে পথে বসলাম। থামো তো, এমনিতেই বুকটা ফেটে যাচ্ছে। সারা জীবনের কামাই দিয়েই বাড়িটা বানিয়েছিলাম, এক নিমেষে সব ধুলোই মিশে গেল। আমি কি জানতাম যে প্রকৃতি এভাবে আমার উপর শোধ নেবে? এখনই বৃষ্টির রাতে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? তুমি জানতে না, কারণ তোমার চোখে তখন ক্ষমতার চশমা ছিল। রহিম যখন তার ছোট বাচ্চাটাকে নিয়ে তোমার পায়ে পড়েছিল, তখন তুমি তাকে নোংরা বলে তাড়িয়ে দিয়েছিলে। আজ দেখো, ওপরওয়ালা তোমাকে ঠিক সেই জায়গাতেই নামিয়ে এনেছেন যেখানে রহিম দাঁড়িয়েছিল। মানুষের দীর্ঘশ্বাস কখনো বিফলে যায় না। আমি ভুল করেছিলাম, সেটা এখন বুঝতে পারছি। আমার মনে হয়েছিল এই পাকা দেয়াল আমাকে চিরকাল রক্ষা করবে, কিন্তু আল্লাহর কুদরতের সামনে কোনো দেয়ালই টেকে না। আমার খুব কষ্ট হচ্ছে, শুধু বাড়ির জন্য নয়, নিজের করা অন্যায়ের জন্য আমার ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। এখন এই কষ্টের কোনো মূল্য নেই। তুমি যাদের তাড়িয়ে দিয়েছ তারা হয়তো এখন ওই পাহাড়ি গুহায় একে অপরকে আংলে শান্তিতে আছে, আর আমরা এই রাজপ্রাসাদের ধ্বংসাস্তূপের নিচে দাঁড়িয়ে ভিজছি। তোমার জেদ আর অহংকার আমাদের আজকের এই পরিণতির জন্য দায়ী। তুমি ঠিকই বলেছ, আমি বড়ই গুনাহ করেছি। গ্রামের মানুষের অভিভাবক হয়ে আমি তাদের সাথে পশুর মতো আচরণ করেছি। আজ আমার এই ঘর ভাঙার চেয়েও বড় ক্ষতি হয়েছে আমার সম্মানের। আমি এখন কোন মুখে ওই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াবো? মুখ দেখানোর কথা পরে ভাবো, আগে ভাবো এখন বাঁচবে কি করে। বাইরে যে তুফান, এই খোলা আকাশের নিচে থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তুমি তো পুরো গ্রামকে তোমার শত্রু বানিয়ে রেখেছ, এখন কে আমাদের এই বিপদে হাত বাড়িয়ে দেবে? আমি জানি না মিনা, আমি সত্যিই জানি না। আমার সব বুদ্ধি আজ লোপ পেয়েছে। প্রকৃতির এই থাপ্পড় খেয়ে আমার মনে হচ্ছে আমি জন্ম থেকে অন্ধ ছিলাম। রহিম, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়িয়েছি জানি না। আমার সেই বিশাল পাকা বাড়িটা ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে ইটের দেওয়াল এভাবে ধসে যাবে। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আজ প্রকৃতি আমাকে পথে বসিয়ে দিয়েছে। প্রধান সাহেব, আপনি এই তুফানের রাতে এখানে? আপনার পাকা ঘর ভেঙে গেছে শুনে খুব খারাপ লাগছে, কিন্তু আপনি এভাবে ভিজে একাকার হয়ে গেছেন কেন? ভেতরে আসুন, গুহার এই পাথরগুলো অন্তত আপনাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। না রহিম, আগে আমাকে মাফ করে দাও। আমি অহংকারে অন্ধ হয়ে তোমাকে আর তোমার পরিবারকে নোংরা বলে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি নিজেই সেই নোংরা কাদায় মাখামাখি হয়ে তোমার আশ্রয়ে এসেছি। আমি বুঝেছি, মানুষের বিপদে পাশে না দাঁড়ালে ইটের প্রাসাদও কোনো কাজে আসে না। আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না প্রধান সাহেব। মানুষের বিপদ তো যে কোনো সময় আসতে পারে। আপনি আমাদের জায়গা না দিলেও আমার মনে আপনার প্রতি কোনো ঘৃণা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা জানি অভাবের কষ্ট কেমন, তাই কাউকে ফিরিয়ে দেওয়া আমাদের স্বভাবে নেই। তোমার বড় মনটা আমি আগে চিনতে পারিনি রহিম। আমি ভেবেছিলাম ক্ষমতা আর টাকাই সব, কিন্তু আজ দেখলাম এই বিপদের দিনে গুহার ভেতর এক মুঠো চাল ভাগ করে খাওয়া মানুষগুলোই আসল সুখী। আমাকে কি তোমরা তোমাদের এই ছোট্ট সংসারে একটু জায়গা দেবে? আমি কথা দিচ্ছি, আমি আর আগের মতো নিষ্ঠুর হব না। অবশ্যই দেবেন, সমস্যা নেই প্রধান মশাই। আমরা আপনার মতো নির্দয় নই। আমাদের এই গুহায় জায়গা কম হতে পারে, কিন্তু মনের ভেতর সবার জন্যই জায়গা আছে। আপনি আপনার পরিবারকে নিয়ে ভেতরে আসুন, মিনা আপারাও এখানে আছে। সবাই মিলে আমরা একসাথেই থাকব। তোমার এই দয়া আমি সারা জীবন মনে রাখব। যখন আমি তোমাদের তাড়িয়ে দিচ্ছিলাম তখন একবারও ভাবিনি যে একদিন আমাকেই তোমাদের দুয়ারে ভিখারি হয়ে দাঁড়াতে হবে। রিনামা, আমাকে মাফ করে দিস। তোরা যখন বৃষ্টির মধ্যে ভিজে আমাদের দরজায় দাঁড়িয়েছিলি, তখন আমরা তোদের পশুর মতো তাড়িয়ে দিয়েছিলাম। আজ দেখ, সেই ওপরওয়ালা আমাদের ঘরবাড়ির সব ধুলোয় মিশিয়ে দিয়ে তোদের এই গুহায় ভিখারি করে পাঠিয়েছেন। আমাদের এই অন্যায় আর অহংকারকে তুই ক্ষমা করতে পারবি? ছি চাচি, আপনি এভাবে বলবেন না। আপনি বড় মানুষ, আমাদের গুরুজন। আপনি ক্ষমা চাইলে আমরা পাপের ভাগী হব। আমি জানি আপনার মন কেমন। আপনি তো সবসময় গ্রামের মানুষের ভালোই চেয়েছেন। না রে মা, অন্যায় তো অন্যায়ই। আমি আমার স্বামীকে সেদিন বাধা দিতে পারিনি, সেটাই আমার বড় অপরাধ। আমি ভেবেছিলাম পাকা ছাদের নিচে আমরা সারা জীবন নিরাপদ থাকব, কিন্তু আজ বুঝলাম মানুষের দোয়াই আসল ছাদ। ওসব কথা বলে আর আমাদের লজ্জা দেবেন না চাচি। বিপদ তো বলে কয়ে আসে না। আজ আপনার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, কাল হয়তো আমাদের উপর দিয়ে যাবে। আমরা তো সবাই একই গ্রামের মানুষ, একে অপরের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? তোর এই বড় মনটা দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আমরা তোদের ঘৃণা করেছি, কিন্তু তোরা আমাদের ভালোবাসায় আগলে নিচ্ছিস। এমন শিক্ষা আমি কোনোদিন পাইনি রে মা। চাচি, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। ওসব ভুলে গিয়ে এখন ভাবুন কিভাবে এই রাতটা কাটানো যায়। আমাদের কাছে অল্প কিছু শুকনো মুড়ি আর চিড়া আছে, আমি এক্ষুনি আপনাদের জন্য দিচ্ছি। মারে, তোদের নিজেদেরই তো খাবারের অভাব, তার উপর আমাদের ভাগ দিচ্ছিস? আমরা কত বড় পাপিষ্ট ছিলুম তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা তো রক্তমাংসের সাধারণ মানুষ চাচি, খিদে আর কষ্ট তো সবার জন্যই সমান। আপনি মা হয়ে মেয়ের কাছে অপরাধী হবেন না, বরং আশীর্বাদ করুন যেন আমরা সবাই মিলে এই বিপদটা কাটিয়ে উঠতে পারি। তোরা বেঁচে থাক মা, তোদের মঙ্গল হোক। আজ এই গুহায় বসে আমি নতুন এক পৃথিবী দেখতে পাচ্ছি। আমরা সবাই এখন একটা পরিবার।